তো নেক্সটে কি বলেছে দেখি, নেক্সটে বলেছে আচ্ছা এখানে কি বলছে, লেটেস্ট রিসার্চ অফ অ্যাটম হ্যাজ proved that most of the postulates of Dalton theory are incorrect except the atoms take part in chemical reaction। দেখো সবগুলোতেই এখন লেটেস্ট রিসার্চে অনেক কিছু ভুল বের করেছে, ঠিক আছে। তো এটা এখন আপাতত না জানলেই হবে, ঠিক আছে। আপাতত ডাল্টন থিওরি যেটা দিয়েছে সেটাই মেনে চলো, ঠিক আছে। তো এই যে এখানে আরো ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে। এই যে ইলেকট্রন ইনভেন্ট করেছে জে জে থমসন, ঠিক আছে। ইনভেন্ট না, সরি, ডিসকভার করেছে জে জে থমসন। আর কি আছে আর ভেতরের জিনিসগুলো বলে গেল, গোল্ডস্টেন। গোল্ডস্টেন ইনভেন্ট করেছে প্রোটন। আর তোমার ল্যাটার জেমস স্যাডউইক ইনভেন্ট করেছে হলো তোমার তোমার নিউট্রন। ও রাদার ভুল বলেছেন, সরি সরি, গোল্ডস্টেন হবে, সরি গোল্ডস্টেন হবে তোমার তোমার প্রোটন, ঠিক আছে। রাদারফোর্ডও ছিল অ্যাকচুয়ালি, রাদারফোর্ড ছিল না, ওরই তোমার স্টুডেন্ট ছিল তোমার তোমার ইসে গোল্ডস্টেন, ঠিক আছে। রাদারফোর্ড আর গোল্ডস্টেন মিলে রিসার্চ স্টার্ট করেছিল, যখন রিসার্চ পেপার পাবলিশ করে তখন গোল্ডস্টেনই জীবিত ছিল, রাদারফোর্ড মারা গিয়েছিল, ঠিক আছে। এই যে আমরা যে নিউক্লিয়াসটা দেখি না, নিউক্লিয়াস তার চারিদিকে যে ইলেকট্রনটা থাকে, এই নিউক্লিয়াস নিয়ে রিসার্চ করেছিল তোমার তোমার রাদারফোর্ড, ঠিক আছে। রাদারফোর্ডই স্টুডেন্ট ছিল গোল্ডস্টেন, ঠিক আছে। অনেক বইয়ে আবার রাদারফোর্ড গোল্ডস্টেন দুজনের নামই লেখা থাকে, মানে রাদারফোর্ড হলো গোল্ডস্টেনের গুরুদেব, ঠিক আছে। এবার দেখি কি বলছে। হুম 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 আরে গুরুদেব মানে বুঝো না, মাস্টার। আচ্ছা ঠিক আছে, চুপ, বেশি বেশি মাথা খারাপ করতে হবে না। নেক্সট দেখো ডেফিনেশন অফ কি বলছে, এলিমেন্ট। এলিমেন্ট দেখো, এলিমেন্ট আমরা যেরকম আমরা বলি না, অক্সিজেনের একটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে, একটা এলিমেন্ট, নাইট্রোজেনের একটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে। এলিমেন্ট দেখো নাইট্রোজেন অক্সিজেন, এই এলিমেন্ট ব্যাপারটা কি, এলিমেন্ট ব্যাপারটা হলো এই যে আমরা যে অ্যাটমটাকে যদি অ্যাটমের ভেতরে দেখি, নিউক্লিয়াসে যাই, বাইরের দিকে কি থাকবে, ইলেকট্রন থাকবে, এরকম অরবিট থাকবে, অরবিটের মধ্যে ইলেকট্রন থাকবে, তাই না। আর সেন্টারে একদম সেন্টারের মধ্যে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই যে প্রোটন, যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনটা আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনটা দেখতে পাবো, এই প্রোটনের নাম্বার যদি বেশি হয় বা কম হয় তখনই কি হবে, এলিমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাই এই প্রোটনের নাম্বারের উপর বেসিক্যালি কি হচ্ছে, এলিমেন্টটা ডিপেন্ড করে। যদি কেউ বলে একটা তোমাকে এলিমেন্ট দিল, সেটা অক্সিজেন হবে না নাইট্রোজেন হবে নাকি ক্লোরিন হবে নাকি কার্বন হবে, এটা কি করে বুঝবো? আমরা বুঝবো যে ওটার মধ্যে নাম্বার অফ প্রোটন কতগুলো আছে, ঠিক আছে। নাম্বার অফ প্রোটন এর উপর ডিপেন্ড করে এলিমেন্টের নেচার ডেসক্রাইব করা হয়, ওকে। তো সেটাই বলছে এখানে, দেখো এলিমেন্ট ইজ আ পিওর সাবস্টেন্স দ্যাট ক্যান নিদার বি ডিকম্পোজড। এলিমেন্টকে কোনোদিন ভাঙা যায় না, ডিকম্পোজ করা যায় না, নর ফর্মড, এটাকে তো আবার তৈরি করা যায় ফ্রম সিম্পল সাবস্টেন্সেস বাই অর্ডিনারি ফিজিক্যাল ও কেমিক্যাল মেথডস। তাহলে এটাকে কিন্তু নর্মাল তোমার প্রসেসে এটাকে তৈরিও করা যায় না, আবার ডিকম্পোজও করা যায় না। তো সেটাই হলো এলিমেন্ট। আর এলিমেন্টের যে প্রপার্টি, মেন প্রপার্টি, সেটা কি, নাম্বার অফ প্রোটনের উপর ডিপেন্ড করে। এটা লিখে দিলে আরো তোমার ডেফিনেশনটা আরো ভালো হয়, ঠিক আছে। এই নাম্বার অফ প্রোটন এটাকেই বলা হয় কি, এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। নাম্বার অফ প্রোটন সেটাকে বলা হয় কি, অ্যাটমিক নাম্বার। সবাই দেখতে পাচ্ছ তো? যেরকম ধরো এলিমেন্টের এক্সাম্পল যেমন কার্বন টার্বন দিয়ে দিবে, যা মনে আসে দিয়ে দিবে। আচ্ছা এখানে দেখো রেডিও অ্যাক্টিভিটি, এই ব্যাপারটা বলেছে, এটা আমি একদিন বলবো সময় করে। রেডিও অ্যাক্টিভিটি ইজ এ প্রসেস অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। রেডিও অ্যাক্টিভ ডিকে মানে কোনো একটা অ্যাটম ধরো আছে, হিউজ অ্যাটম, তাহলে এর নিউক্লিয়াসটাও কি হবে, বড় হবে। কি হবে, এটা ভাঙতে শুরু করবে, ভেঙে দুভাগ হয়ে যাবে, এরকম দুটো পার্ট হয়ে গেল, ঠিক আছে। এ পার্ট এ পার্ট বি, তাহলে ভেঙে যাবে, যখন ভাঙবে এর থেকে কি হবে, এর থেকে কিছু পার্টিকেলস বের হবে, ছোট ছোট পার্টিকেলস বের হবে, সেগুলোকে কি বলা হয়, অ্যালফা বিটা গামা। এই যে আলফা বিটা গামা, এই যে পার্টিকেল গুলোর মধ্যে হিউজ এনার্জি থাকে, এদের মধ্যে কি থাকে, হিউজ এনার্জি থাকে, ঠিক আছে। এই যে পার্টিকেল গুলো বের হয়ে যায়, এই প্রসেসটা কি বলা হয়, রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে। মানে হিউজ নিউক্লিয়াস যে সমস্ত অ্যাটমের থাকে, সেই অ্যাটম গুলো ভেঙে গিয়ে ডিসইন্টিগ্রেট হয়ে যায়। ডিসইন্টিগ্রেট হওয়ার সময় ওর থেকে অ্যালফা বিটা গামা এই পার্টিকেল গুলো বের হয়। এগুলোকে রেও বলতে পারবো, অ্যালফা রে, বিটা রে, গামা রে। এগুলো যদি আমাদের বডির মধ্যে ঢোকে তাহলে কি হয়, আমাদের বডির মধ্যে ক্যান্সার তৈরি হবে, ঠিক আছে। এগুলো খুব হাই এনার্জেটিক হয়। তো সেটাই এখানে বলছে, রেডিও অ্যাক্টিভিটি is the process of radioactive decay and high energy nuclear reaction। আচ্ছা এটা হলো অ্যাকচুয়ালি নিউক্লিয়ার রিয়াকশন, নিউক্লিয়াস যেহেতু ভাঙছে সেই জন্য নিউক্লিয়ার রিয়াকশন,
ঠিক আছে, ক্যান ট্রান্সফার অনলি এলিমেন্টারি সাবস্টেন্স ইনটু অন্য। হ্যাঁ, এই সময় কি হয়, এই যে নিউক্লিয়ার রিয়াকশন, এই সময় কি হয়, একমাত্র একটা এলিমেন্ট, ধরো এই এলিমেন্ট থেকে বি এলিমেন্ট ট্রান্সফার হয়ে যায়, মানে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টে কনভার্সন অনলি পসিবল কোথায়, রেডিও অ্যাক্টিভিটিতে। ঠিক আছে, আর বাদ বাকি কেমিক্যাল রিয়াকশন যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু এলিমেন্ট চেঞ্জ কোনোদিন হয় না, মলিকুল তৈরি হয়, মলিকুল আলাদা আলাদা তৈরি হয়, মানে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুল পাওয়া যায়, কিন্তু এলিমেন্ট কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, নেক্সট বলছে হলো definition of atom. Atom is the smallest particle of an element that exhibits all the properties of the element. তাহলে দেখো এই যে এলিমেন্ট, ধরো কোনো একটা স্যাম্পল নিলা, মার্কেট থেকে কোনো একটা স্যাম্পল নিয়ে কিনে নিয়ে আসলা, ধরো তুমি কোনো একটা, ধরো কোন একটা স্যাম্পল, ধরো আয়রন, এফ, আয়রন তো এফই দিয়ে ডিনোট করা হয় তাই না, একটা আয়রনের পিস তুলে নিয়ে আনলা। ঠিক আছে, এই আয়রনের পিস তো দেখে তো মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু এর এর ভেতরে কি থাকবে, ছোট ছোট কি থাকবে, অ্যাটম থাকবে। ঠিক আছে, এই অ্যাটম গুলো যে কোনো একটাকে যদি বাইরে নিয়ে আসো, সেই অ্যাটমটাকে যদি ভালো মতো অ্যানালাইজ করো, তারপরে যদি অন্য একটা অ্যাটমকে নিয়ে এসে অ্যানালাইজ করো, তাহলে কি দেখা যাবে, সেই এর প্রপার্টি কি হবে, একদম সেম হবে। সেই জন্য বলছে অ্যান অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল। এই যে স্মলেস্ট পার্টিকেল, যেটা আমরা স্মলেস্ট অবধি নিতে পারবো, ভাঙতে 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 একটা কন্ডিশন আসবে, ওর থেকে স্মল করা যাবে না, সেটাই হবে তোমার কি, অ্যাটম। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট দ্যাট এক্সিবিটস অল প্রপার্টিস অফ দ্যাট এলিমেন্ট। তার মানে এর মধ্যে কি থাকবে, সব প্রপার্টি, এই এলিমেন্টে আয়রনের যা যা প্রপার্টি সবই এই অ্যাটমটার মধ্যে থাকবে, আবার এই অ্যাটমটার মধ্যে থাকবে, মানে এই সবকটা তোমার অ্যাটমের মধ্যে কি থাকবে, এই আয়রনের প্রপার্টি এক্সিবিট করবে। ওকে, সেটাই এখানে বলছে, ইট মে অর মে নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, এরা কি হয়, অ্যাকচুয়ালি এরা একসাথে থাকতে পছন্দ করে, সেই জন্য হয়তো আলাদা পাওয়াটা মুশকিল হতে পারে। আলাদা যদি তুমি রাখো, আয়রন অক্সিজেনের সাথে বন্ড তৈরি করে আয়রন অক্সাইড তৈরি করে ফেলবে। ঠিক আছে, তো এদের আলাদাভাবে মানে ইন্ডিপেন্ডেন্টলি আয়রন রাখাটা মুশকিল। একমাত্র যে তোমার নোবেল গ্যাসগুলো আছে না, যেরকম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরাই কি থাকে, আলাদা অ্যাটম পাওয়া যায়, এদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাটম পাওয়া যায়। ঠিক আছে, আর বাদ বাকি যারা আছে তারা কি করে, কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে, আর কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করলে কি হবে, এরা মলিকুল তৈরি করবে। যেরকম আয়রন যদি তুমি নেচারে রেখে দাও, সেটা আয়রনটা কি করবে, অক্সিজেনের সাথে রিয়াকশন করে আয়রন অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, বোঝা গেল? না, আয়রন সেপারেটলি দেখা যাবে না, একমাত্র সেপারেটলি দেখা যাবে কাদের, যেগুলো নোবেল গ্যাস এলিমেন্ট। ঠিক আছে, দ্যাট মিনস ইনার্ট গ্যাস এলিমেন্ট, এরকম এরকম। হ্যাঁ, তাহলে থাকবে। ঠিক আছে, এবার বলছে কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটম, অ্যাটমের মধ্যে কি কি পার্ট থাকে। ঠিক আছে, এবার দেখো ইলেকট্রন যে ইনভেন্ট হয়েছিল, সেই ইলেকট্রনের ডিসকভারি গল্প এটা বলেছে, এটা রিডিং পড়বে, এটা এক্সামে কোনোদিনও আসবে না। ঠিক আছে, তো এটা ক্রুক বলে একজন সায়েন্টিস্ট ছিল, ব্রিটিশ সায়েন্টিস্ট, উনি একটা এক্সপেরিমেন্ট করেছিল। উনি কি করেছিল, এই তোমার এক্সপেরিমেন্টটার পিকচার দেওয়া আছে, হ্যাঁ এই তো, এটা হলো ক্যাথোড রে টিউব, এটাকে কি বলা হয়, ক্যাথোড রে টিউব, সিআরটি। ওকে, তো এখানে একটা টিউব আছে, এই টিউবের মধ্যে কি করে, ভেতর থেকে এয়ার তোমার পাম্প করে বের করে নেওয়া হচ্ছে, তার মানে ভেতরে কোনো এয়ার নেই। ঠিক আছে, খুব অল্প এয়ার প্রেসার আছে। ঠিক আছে, এই যে পাম্প দিয়ে এটাকে ইভ্যাকুয়েট করা হয়েছে, ভেতরে সব এয়ার ভেতর থেকে বের করে নেওয়া হয়েছে। আর এটার মধ্যে কি করা হয়েছে, এটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, এখানে ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে, এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ দিয়েছে। তা মাইনাস চার্জ যেখানে আছে, সেখানে মনে রাখবে যে এখানে কি আছে, ইলেকট্রনের অ্যামাউন্টটা কি আছে, এক্সেস আছে, মানে এক্সেস অফ ইলেকট্রন যেখানে থাকবে সেটাই হবে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ তোমার সেন্টার বলতে পারো। আর এই যে পজিটিভ চার্জ সেন্টার, এখানে কি হচ্ছে, এখানে ল্যাক অফ ইলেকট্রন, ল্যাক অফ ইলেকট্রন। তাহলে কি হবে, যেখানে এক্সেস ইলেকট্রন আছে সেখান থেকে ইলেকট্রন গুলো কোথায় যাবে, ল্যাক অফ ইলেকট্রন যেখানে আছে সেখানে যাবে। ইলেকট্রনের চার্জ কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস থেকে কি হবে, এটা প্লাসের দিকে যাবে, এই প্লাস যে দিকে আছে সেদিকে যাবে। ঠিক আছে, তো ইলেকট্রন গুলো যখন যাচ্ছে তখন কি হয়, এখানে একটা একটা তোমার ইসে আলোর মতো একটা একটা তোমার স্পার্কের মতো একটা ফ্লো, এখানে ইলেকট্রনের ফ্লো দেখা যায়। ঠিক আছে, আর এই রেটাকেই বলা হয় ক্যাথোড রে। আর এটা খুব লো প্রেসারের কথা হয়, কত লো প্রেসার, 0.01 মিলিমিটার, মানে খুবই লো প্রেসার। ঠিক আছে, তো যাই হোক, এই যে ইলেকট্রনের যে ফ্লোটা হয় এটাকেই বলা হয় ক্যাথোড রে। আর এটা ইনভেন্ট করেছিল ওই যে তোমার ক্রুকস, এটাকেই পরে রিসার্চ করে যে থমসন আছে না, উনি ইলেকট্রন ইনভেন্ট করে। ঠিক আছে, এটা পড়বে বাড়িতে, ভালো লাগবে। আর এটা ক্যাথোড রে ডিসচার্জ টিউবও বলা হয়। ঠিক আছে, এটা ক্যাথোড রে টিউব, আবার ডিসচার্জ টিউবও বলা হয়। ঠিক আছে, এই যে থমসনের কথাও এটা আছে, এটা উনি রিসার্চ করেছিল, পরে এখান থেকেই অ্যাকচুয়ালি ক্যাথোড রেকে কি বলে, ক্যাথোড রেকে ইলেকট্রনের ফ্লো বলে এটাকে তোমার ডিফাইন করে। ঠিক আছে, তো এটা পড়বে।
তো ক্যাথোড রেটা কিভাবে প্রডিউস করা হচ্ছে, এখানে বলছে হোয়েন ইলেকট্রিক্যাল ডিসচার্জ অফ 10,000 ভোল্ট ইজ পাস থ্রু দ্য গ্যাসেস অ্যাট লো প্রেশার, ওকে, ক্যাথোড রেস আর প্রডিউস। তাহলে ক্যাথোড রে বের হওয়ার কন্ডিশনটা কি? বের হওয়ার কন্ডিশন, এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে অনেক হাই ভোল্টেজ 10,000 ভোল্ট, তার মানে যে ব্যাটারিটা যে এখানে লাগানো হয়েছে না, এখানে যে প্লাস আর মাইনাসের মাঝখানে ব্যাটারিটা লাগানো হয়েছে, এই ব্যাটারিটা তোমার ইন্ডাকশন, এখানে ব্যাটারি তো দেয়নি, তো যাই হোক এরকম একটা ব্যাটারি হবে, প্লাস এন্ডটার সাথে এটা লাগানো হবে আর মাইনাস এন্ডের সাথে এই যে এটা লাগানো হবে, ঠিক আছে। এই ব্যাটারি ভোল্টেজ কত? ব্যাটারি ভোল্টেজ 10 10,000 ভোল্ট। নিচে আছে? কোথায় ব্যাটারি? কোথায় লিখছে? না ব্যাটারি, না না এটা তো তোমার ক্যাথোডের, না না এটা কি বই করছে বলো তো? এটা হলো ইলেকট্রন গুলো ফ্লো করবে তো এখান থেকে, এটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জের তোমার প্লেট, তাই না? এটা নেগেটিভ চার্জ প্লেট আর এটা পজিটিভ চার্জ প্লেট, তো ইলেকট্রন গুলো নেগেটিভ থেকে তৈরি হবে পজিটিভের দিকে যাবে, এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কি ইলেকট্রনের ফ্লো, তাই না? এবার কি হয়, এখানে যদি তুমি নেগেটিভ প্লেট মানে একটা ব্যাটারি দিয়ে প্লেটকে কানেক্ট করো, মানে এদিকে পজিটিভ প্লেট আর এদিকে নেগেটিভ প্লেট রাখো, নেগেটিভ চার্জ যেহেতু ফ্লো হচ্ছে তাহলে এটা কি হবে, পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে, মানে মনে হবে যে ফ্লো গুলো নিচের দিকে চলে আসবে তখন, ঠিক আছে? মনে হবে যে লাইনটা যাচ্ছে, যে রেটা যাচ্ছে সেটা কি হবে, নিচের দিকে বেন্ড করে যাবে, এইভাবে নিচের দিকে বেন্ড করে যাবে, মানে এটা যেহেতু নেগেটিভ চার্জের ফ্লো সেই জন্য এটা কি হচ্ছে, পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, কারণ অপোজিট চার্জ উইল অ্যাট্রাক্ট ইচ আদার, সেই জন্য কি হচ্ছে ইলেকট্রনটা নিচের দিকে বেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এটা পজিটিভ চার্জ হতো তাহলে কি হতো, ওপর দিকে বেন্ড হয়ে যেত, বুঝতে পারলে? সেটা বোঝানোর জন্য এখানে প্রপার্টিটা বলা হয়েছে, এই যে প্রপার্টিস অফ ক্যাথোড রে, এটাও কিন্তু এক্সামে আসে। তো কি কি প্রপার্টিস হচ্ছে, দে ট্রাভেল ফ্রম ক্যাথোড টু অ্যানোড। ক্যাথোড মানে তোমার নেগেটিভ যে ইলেকট্রোড, ঠিক আছে, নেগেটিভ প্লেট, এটাকে বলা হয় নেগেটিভ ইলেকট্রোড, আর এটাকেই বলা হয় তোমার ক্যাথোড, আর পজিটিভ যে ইলেকট্রোড আছে সেটাকে বলা হয় তোমার অ্যানোড, ওকে। তাহলে ক্যাথোড থেকে কি হচ্ছে, ইলেকট্রন তৈরি হচ্ছে, ইলেকট্রন তৈরি হয়ে যাচ্ছে কোন দিকে, অ্যানোডের দিকে যাচ্ছে, ওকে। ক্যাথোড থেকে ইলেকট্রন গুলো তৈরি হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে, আর অ্যানোডের দিকে গিয়ে কি করবে, এই যে প্লেটটা আছে এখানে গিয়ে স্ট্রাইক করবে, ঠিক আছে। আর এই যে যে লাইনগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে কি তোমার ফ্লো অফ তোমার কন্টিনিউয়াস ইলেকট্রন, আর এই ফ্লো অফ কন্টিনিউয়াস ইলেকট্রন এটাকেই বলা হয় তোমার ক্যাথোড রে, বুঝতে পারলে? ওকে। তো এখন দেখো এটা প্রপার্টি বলেছে, ঠিক আছে, প্রপার্টিসটা দেখো ভালো মতো, এক্সামে কিন্তু প্রপার্টিস খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, ঠিক আছে। দে ট্রাভেল ফ্রম ক্যাথোড টু অ্যানোড, এটা তো বললাম, ইন স্ট্রেট লাইন। নর্মালি যদি কোনো প্লেট আশেপাশে কোনো পজিটিভ নেগেটিভ প্লেট না থাকে তাহলে স্ট্রেট লাইনে মুভ করবে। দে কজেস আ গ্রিনিশ ইয়েলো ফ্লোরোসেন্স অন দ্য কি সোডা গ্লাস স্ক্রিন প্লেসড ইন দ্য টিউব। আচ্ছা, টিউবটা যে টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে যদি তুমি একটা প্লেট রাখো, ঠিক আছে, প্লেটের মধ্যে যখন ইলেকট্রন এসে স্ট্রাইক করবে, এই প্লেটের মধ্যে কি হবে, প্লেটের মধ্যে তোমার এই যে তোমার গ্রিনিশ ইয়েলো কালারের ফ্লোরোসেন্স, মানে হালকা গ্রিনিশ ইয়েলো কালারের একটা ফ্লোরোসেন্স তৈরি করবে, ফ্লোরোসেন্স মানে একটা হালকা আলো তৈরি করবে, ঠিক আছে, যেরকম ভোরবেলা দেখবে আকাশে হালকা আলো হয়, ঠিক আছে, সানসেটের সময় হালকা আলো হয়, সেই রকম একটা ফ্লোরোসেন্ট তোমার গ্রিনিশ ইয়েলো কালার তৈরি করবে যদি এখানে সোডা গ্লাস স্ক্রিন রাখা হয় এখানে, ঠিক আছে। নেক্সট বলেছে দে আর অ্যাফেক্টেড বাই ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে ওই যে টিউবটা যে ছিল না, টিউবটার ওপরে নিচে যে প্লেটগুলো রাখা হয়েছিল, এই প্লেটগুলোকেই কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ইলেকট্রিক ফিল্ড যে পজিটিভ প্লেটগুলো হয় না, এটা ধরো পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, তো পজিটিভ থেকে নেগেটিভ প্লেটের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয়। যদি কেউ বলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হয়, বলবা পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয়, ঠিক আছে। তো যখন এটা, হ্যাঁ বলো, কোথায় নেগেটিভ থেকে পজিটিভ আছে? হুম, কোথায়? এই যে যে পজিটিভ আছে নেগেটিভ আছে, ইলেকট্রিক ফিল্ড তাহলে এইভাবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে হবে। ইলেকট্রিক ফিল্ড তো দেখায়নি। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড এখানে উপরে এখানে মাইনাস দিলে কোনো ব্যাপার না, তাহলে ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে যাবে, উপর দিকে চলে যাবে, ঠিক আছে। আমি বেসিক্যালি বলছি যে পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট যদি পাশাপাশি রাখো, ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হবে, পজিটিভ প্লেট থেকে তৈরি হবে, নেগেটিভ প্লেটে গিয়ে শেষ হবে, ওকে। এটা হবে ইলেকট্রিক ফিল্ড, এটাকে বলা হয়, ঠিক আছে। আর যাই হোক, এই ব্যাপারগুলো হায়ার স্টাডিজে অনেক কিছু পাবে, ঠিক আছে। যাই হোক, এটা তোমার ইলেকট্রনের গল্প গেল, ঠিক আছে।
তাহলে ক্যাথোড রে টিউব অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রনের ইতিহাস, ইলেকট্রনের হিস্ট্রি ক্যাথোড রে টিউবের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, প্রপার্টিস গুলো দেখো এখানে বলছে, আর প্রপার্টি শেষ হয়নি কিন্তু, প্রপার্টিস গুলো আসল এক্সামে এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন তুলে তুলে দেবে। দে আর অ্যাফেক্টেড বাই ইলেকট্রিক ফিল্ড, দে আর ইনঅ্যাফেক্টেড টুয়ার্ডস দ্য, দে আর ইনফ্লেক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ ফিল্ড অ্যান্ড ডিফ্লেক্টেড ফ্রম দ্য নেগেটিভ ফিল্ড। তার মানে কি হচ্ছে, পজিটিভ প্লেট যেদিকে রাখা হচ্ছে, পজিটিভ প্লেট যেদিকে রাখা হচ্ছে, ইলেকট্রনগুলো চলতে 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 কি হবে, পজিটিভ প্লেটের দিকে চলে যাচ্ছে। তার মানে আমরা কি বুঝবো, যে এই যে যে তোমার ফ্লোটা যাচ্ছে, যে পার্টিকেল গুলো ফ্লো যাচ্ছে, সেগুলো কি অবভিয়াসলি নেগেটিভ চার্জের হবে। ঠিক আছে, এর জন্যই বলছে দিস শোজ দ্যাট দে মাস্ট ক্যারি হোয়াট, নেগেটিভ চার্জ। এর থেকে বোঝা যায় যে এক্সামে যদি বলে এই যে ইলেকট্রনে ফ্লো যাচ্ছে সেটা নেগেটিভ চার্জ, ক্যাথোড রে টিউব ইজ এ নেগেটিভ চার্জ, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, তখন এই পয়েন্টটা লিখতে হবে। সিন্স দে আর তোমার ইনফ্লেক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ ফিল্ড, ওকে, অর পজিটিভ প্লেট, দ্যাটস ওয়াই উই ক্যান মেক কনক্লুশন দ্যাট দে মাস্ট ক্যারি নেগেটিভ চার্জ। তারপরে লিখে ওই পিকচারটা নিচের দিকে ড্র করে দিয়ে এটা যদি দিতে পারো তাহলে আরো ভালো, আর টাইম না থাকলে স্টেটমেন্টটা দিয়ে দিবে। বোঝা গেল? নেক্সট বলেছে হোয়েন আ বিম অফ ক্যাথোড রে ইজ মেড টু ফল। আচ্ছা, এখানে কি বলছে, হোয়েন আ বিম অফ ক্যাথোড রে ইজ মেড টু ফল আপন হার্ড মেটালিক টার্গেট লাইক টাংস্টেন, এক্স রেস আর প্রডিউসড। ওকে, তার মানে কি হচ্ছে, এখানে দেখো এই যে ক্যাথোড রে গুলো আছে না, ক্যাথোড রে ধরো যাচ্ছে, ঠিক আছে, ক্যাথোড রে এইভাবে যাচ্ছে, এটা তো হাই এনার্জেটিক হয় না, এদের মধ্যে এনার্জি থাকে। এটা যদি এখানে সামনে একটা মেটালের প্লেট রাখা হলো, ধরো এখানে একটা মেটালের প্লেট এভাবে রাখা হলো, তো মেটালের প্লেটের মধ্যে যখন গিয়ে স্ট্রাইক করবে তখন কি হবে, এখান থেকে এক্স রে তৈরি হবে। এখান থেকে কি হবে, যে করে না দোকান, তোমার মেডিকেল শপে যে এক্স রে গুলো করা হয়, হ্যাঁ, সেই এক্স রে গুলো অ্যাকচুয়ালি ইলেকট্রন ক্যাথোড রে টিউব থেকে বানানো হয়। তখন একটা মেটালিক প্লেট রাখবা, ওই মেটালিক প্লেটে গিয়ে এক্স রে, তোমার ইলেকট্রন গুলো স্ট্রাইক করবে, স্ট্রাইক করার পর কি হবে, এখান থেকে এক্স রে, এখান থেকে এক্স রে, তারপর তোমার হ্যাঁ এক্স রে তৈরি হবে। ঠিক আছে, এবার এক্স রে নিয়ে আরো অনেক গল্প আছে, বলবো একদিন। ঠিক আছে, মনে রাখো আপাতত, যখন একটা মেটালিক প্লেট যেরকম টাংস্টেনের উপর যদি ক্যাথোড রে এসে পড়ে তখন সেখান থেকে কি হয়, এক্স রে তৈরি হয়। তাহলে এক্স রে তৈরি করার পেছনেও ক্যাথোড রের একটা ইম্পর্টেন্ট তোমার তোমার প্লেস আছে। ঠিক আছে, তারপর বলছে দে পেনিট্রেট থ্রু ম্যাটার, ম্যাটারের মধ্য দিয়ে যেতে পারে, যেহেতু স্মল পার্টিকেল ম্যাটারের মধ্য দিয়ে এটাকে পেনিট্রেট করে যাবে। দে কজ আয়নাইজেশন অফ দ্য গ্যাসেস থ্রু হুইচ ইট দে পাস। তার মানে যে গ্যাস চেম্বারের মধ্য দিয়ে, যার মধ্য দিয়ে এই ইলেকট্রনের ফ্লো গুলো যাচ্ছে, যাওয়ার সময় যদি এর মাঝখানে কোনো অ্যাটমের সাথে কলিশন হয়, অ্যাটমটা কি হয়ে যাবে, আয়োনাইজ হয়ে যাবে। তার মানে অ্যাটমটা ধরো এর সাথে যদি কলিশন হয় তাহলে কি হয়ে যাবে, এ প্লাস হয়ে যাবে, আর এর থেকে ইলেকট্রনটা বার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এ প্লাস মানে প্লাস আর মাইনাস চার্জ আলাদা হয়ে গেল, এটাকে বলা হয় আয়োনাইজেশন। ঠিক আছে, তাহলে whenever cathode ray will passes through a gas tube chamber, then it will ionize the atoms. That means the atoms will be splitted into electron and ions. নেক্সট বলেছে the ratio, আচ্ছা এটা একটু বোঝা ডিফিকাল্ট হয়ে যাবে, দ্য রেশিও অফ চার্জ টু মাস অফ দ্য পার্টিকলস কনস্টিটিউটিং ক্যাথোড রে রিমেন সেম। তার মানে এই যে ক্যাথোড রে যে তোমার যে চার্জ হবে আর মাসের যে রেশিও সেটা কি হয়, সেটা কনস্ট্যান্ট হয়। সেই কনস্ট্যান্টের ভ্যালু অ্যাকচুয়ালি কত হয়, 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি। ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ দ্য গ্যাসেস ওয়েন দ্য মেটাল অফ দ্য মেটাল ক্যাথোড। আচ্ছা, এখানে যে ক্যাথোড বা অ্যানোড যাই ইউজ করা হোক না কেন, এই যে লেফট সাইডে একটা প্লেট ইউজ করা হয়েছে আর রাইট সাইডে আরেকটা প্লেট ইউজ করা হয়েছে। লেফট সাইডের প্লেটটাকে কি বলা হয়েছে, ক্যাথোড রে টিউব, আর রাইট সাইডটাকে অ্যানোড প্লেট, তোমার অ্যানোড রে টিউব বলা হয়েছে। ঠিক আছে, যাই হোক ক্যাথোড রে টিউব যেটা থাকবে, মানে এটার নেচার যাই হোক না কেন, এটা যা দিয়ে তৈরি হোক না কেন, এখান থেকে যে ইলেকট্রনটা তৈরি হবে, ঠিক আছে, যে ক্যাথোড রে ফ্লোটা যে তৈরি হবে, ক্যাথোড রেটা তৈরি হবে, সেটার ইলেকট্রনের চার্জ, মানে সেটার চার্জ আর মাসের রেশিও কি হবে, সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, মোট কথা লিখে দিবে, দ্য রেশিও অফ চার্জ টু মাস অফ দ্য পার্টিকলস কনস্টিটিউটিং ক্যাথোড রে টিউব রিমেন্স সেম অ্যান্ড দ্য ভ্যালু অফ ইট ইজ E/m ইকুয়াল টু দিস 1.76। এটা দেখো ভালো মতো যদি দেখো, ইলেকট্রনের যে চার্জ হয় না, ইলেকট্রনের যে চার্জ আর ইলেকট্রনের যে মাস, সেটাকে করলে বসালে কিন্তু এই ভ্যালুটা বের হয়ে যায়। ইলেকট্রনের চার্জ কত হয় জানো, 1.6 ইন্টু 10⁻−19 কুলম, আর ইলেকট্রনের মাস কত হয়, 9.1 ইন্টু 10⁻− তোমার 31। তো এটাকে সিম্পলিফাই করলে কিন্তু 1.76 এটা চলে আসবে। ঠিক আছে, এইভাবেও লিখে দিতে পারো, আবার এটাও করতে পারো, তোমার ইচ্ছা।
লাস্ট পয়েন্টে বলছে দে প্রডিউস দ্য শ্যাডো অফ অ্যান অপাক অবজেক্ট প্লেসড ইন দেয়ার পাথ অ্যান্ড মেক এ লাইট পেডেড হুইল। আচ্ছা, এটা এটা না পড়লে হবে, ঠিক আছে। এটা আমার বলছে যে যে যখন অপাক অবজেক্টের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, তখন তারা শ্যাডো তৈরি করে, ঠিক আছে। আর কি বলছে, মেক এ লাইট পেডেড হুইল রোটেট, মেক এ লাইট প্যাডেল হুইল রোটেট, এটা আবার কি? কিছু একটা ঘোরানোর মতো বলছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তাই হবে হয়তো। মানে এরকম ধরো লাইট প্যাডেল হুইল মানে ধরো এই যে এরকম হুইল টাইপের গুলো থাকে না, এরকম হুইল টাইপের গুলো থাকে, এর মধ্যে দিয়ে ধরো ক্যাথোড রে টিউব যখন গেল তখন কি হবে, এটা রোটেট করবে, এরকমই কিছু একটা হবে, ঠিক আছে। আমি তো দেখিনি কোনোদিন, ঠিক আছে। ওই ল্যাবে আমি ক্যাথোড রে দেখেছি, বাট এই প্যাডেল হুইল দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখিনি, দেখতে হবে, ঠিক আছে। চলো, তারপরে থমসন এই সমস্ত স্টাডিজ এর উপর বেস করে, দেখো এগুলো কে করলো, সব ক্রুকস করলো। আর সেটার উপর বেস করে থমসন ছিল ওকে, এই যে তোমার ক্রুকসের তোমার স্টুডেন্ট, ঠিক আছে, তোমার ক্রুকসের স্টুডেন্ট ছিল থমসন। তো থমসন এই সমস্ত কনক্লুশন, যে ক্রুকস সারা জীবন ধরে যত এক্সপেরিমেন্ট করেছে সেটার উপর বেস করে থমসন এই কনক্লুশন আনলো যে ক্যাথোড রে কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেলস, আর এগুলোই হলো তোমার ইলেকট্রন। তাহলে হোয়াট আর দ্য থমসনস তোমার কনক্লুশন, ঠিক আছে, হোয়াট আর দ্য থমসনস কনক্লুশন বেসড অন দ্য ক্রুকস এক্সপেরিমেন্ট, যদি আসে তখন এই পয়েন্টস গুলো তোমাকে লিখতে হবে 1 2 3 করে, ঠিক আছে। তাহলে ফার্স্ট পয়েন্টটা বললাম যে এটা কি হবে, ক্যাথোড রে তোমার নেগেটিভ চার্জ দিয়ে তৈরি হয়, যেগুলোকে বলা হয় ইলেকট্রন। আর ইলেকট্রন নামের মানে হলো অ্যাটমস অফ নেগেটিভ ইলেকট্রিসিটি, মানে যেখান থেকে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। এই নামটা তোমার জনসন স্টোনি দিয়েছিল, ঠিক আছে, এই যে ইলেকট্রন নামটা। নেক্সট বলেছে দিস নেগেটিভলি চার্জ পার্টিকেলস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাটমস, এই নেগেটিভলি চার্জ পার্টিকেল কিন্তু অ্যাটমের একটা ইন্টিগ্রাল পার্ট, অ্যাটমের মধ্যেই এটা থাকে, ইলেকট্রন ছাড়া অ্যাটম পসিবল না। দেন বলেছে ইলেকট্রনস হ্যাভ বোথ ডেফিনিট মাস অ্যান্ড ডেফিনিট ইলেকট্রনিক চার্জ, এর মধ্যে একটা ডেফিনিট তোমার চার্জ থাকে আর ডেফিনিট মাস থাকে, সেই জন্যই চার্জ আর মাসের রেশিওটা কি হয়, এটাও কনস্ট্যান্ট হয়, যেহেতু ই আর এম এর ভ্যালুটা ডেফিনিট হয়, ঠিক আছে। তা প্রপার্টিস অফ ইলেকট্রন দেখো, ওই যে যেগুলো বললাম, ঠিক আছে। এটা কি হবে, সমস্ত যে কোনো সোর্স থেকে বের করা হোক না কেন, সেটা আয়রন থেকে বের করা হোক, নিকেল থেকে বের করা হোক, ক্রোমিয়াম থেকে বের করা হোক, লিথিয়াম থেকে বের করা হোক, ইলেকট্রনস কি হবে, সবার জন্য সেমই হবে, ঠিক আছে। সবার অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনস গুলো থাকে সেমই হয়। ইলেকট্রনস ফ্রম অল সোর্সেস আর অ্যালাইক হ্যাভিং আইডেন্টিক্যাল মাস, ওকে। দে আর কনস্টিটিউয়েন্ট পার্ট অফ অ্যাটমস, অ্যাটমের কনস্টিটিউটিং পার্ট হয়। দে the mass of electron is what 1837 of the mass of a hydrogen atom। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের যে মাস হয়, হাইড্রোজেন অ্যাটমের মাস, সেটাকে mh দিয়ে লিখলাম, সেটাকে 1837 দিয়ে ডিভাইড করলে আমি কি পাবো, ইলেকট্রনের যে মাস সেটাকে me দিয়ে লিখলাম, সেটা আমরা পাবো। তাহলে হাইড্রোজেনের মাস অ্যাকচুয়ালি যেটা হয়, সেটা অ্যাকচুয়ালি কি প্রোটনের মাস, অ্যাকচুয়ালি মাস অফ প্রোটন যেটা পাবো না, মাস অফ প্রোটন সেটাকে যদি মাস অফ প্রোটনকে যদি 1837 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাবো, মাস অফ ইলেকট্রন পাবো। সেটা এইভাবেও বলা যায়, আবার এভাবেও বলা যায়। অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন অ্যাটমের যে মাস আর প্রোটনের মাস সেমই হয়, সেই জন্য দুভাবেই এটাকে বলা যেতে পারে। ওকে, হ্যাঁ, বুঝলাম না। কলাম হলো চার্জের ইউনিট, ঠিক আছে, চার্জের ইউনিট, আর কেজি হলো তোমার মাসের ইউনিট, ঠিক আছে। নেক্সট বলেছেন অ্যান ইলেকট্রন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যান ইলেকট্রন ক্যারিস ইউনিট নেগেটিভলি চার্জ। আচ্ছা, এই যে ইলেকট্রনের যে চার্জটা, এটাকে বলা হয় নেগেটিভ তোমার 1 ইউনিট চার্জ, নেগেটিভ 1 ইউনিট চার্জ, ঠিক আছে। তাহলে কেউ যদি বলে নেগেটিভ 1 ইউনিট চার্জ, তাহলে ওটার ভ্যালু কত হবে, 1.-1.66 ইন্টু 10⁻⁹ কুলম। তার মানে ইলেকট্রনের যে চার্জ সেটাকে 1 ইউনিট নেগেটিভ চার্জ বলা হয়, আর প্রোটনের যে চার্জ সেটাকে 1 ইউনিট পজিটিভ চার্জ বলা হয়। তাহলে প্রোটনের কেউ চার্জ যদি বলে, কি হবে, এখানে জাস্ট একটা প্লাস চলে আসবে, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম হয়ে যাবে, এটা হবে প্রোটনের চার্জ, ঠিক আছে। আর সামনে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, এটা হবে 1 ইউনিট নেগেটিভ চার্জ, যেটার ভ্যালু হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেটা হলো কত, -1.6 ইন্টু 10⁻⁹ কুলম, ওকে। দ্য ইলেকট্রন ইজ এক্সট্রিমলি স্মল, ইটস রেডিয়াস ইজ লেস দ্যান কত, 10⁻⁵
মিটার, 15 মিটার, 10⁻15 মানে 1 ফেরমি যেটা আছে না, 1 ফেরমি থেকেও এর ছোট, এত কম রেডিয়াস হয়। ঠিক আছে, রেডিয়াস 1 ফেরমি থেকেও কম হয়। বোঝা গেল? দূর, ইলেকট্রনকে মেজার করা যাবে না। হবে না, হবে না। না, না, ভার্নের স্কেল তো হবে না। তো ইলেকট্রনে দেখো এখানে ডেফিনেশন করেছে, ইলেকট্রন মে বি ডিফাইন্ড অ্যাজ আ সাব অ্যাটমিক। আচ্ছা, অ্যাটমের ভেতরে যে পার্টিকেল গুলো থাকে সেগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। সাব মানে অ্যাটমকে ভাঙার পর যে অ্যাটমের তোমার পার্টিকেল গুলো পাওয়া যায়। ঠিক আছে, বলে না সাব, সাব মানে তোমার অ্যাটমকে ভাঙলে যে পার্টিকেল গুলো পাওয়া যাবে সেগুলোকে সাব অ্যাটমিক পার্টিকেলস বলা হয়। হ্যাভিং এ ইউনিট নেগেটিভ চার্জ, ইউনিট নেগেটিভ চার্জ অ্যান্ড মাস ইকুয়াল টু 1/137 অফ হাইড্রোজেন অ্যাটম। অ্যাটমের যে মাস হয় সেটাকে তার 1/1837 মাসের ইকুয়াল হয়। ঠিক আছে, ইট ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল 10E-1। দেখো ইলেকট্রনের যে মাস সেটা খুবই হালকা হয়। ঠিক আছে, মাসটা উপরে থাকে সেই জন্য 0 হয়ে যাবে, আর নিচে কি চার্জ দেওয়া হয়, চার্জ কিছু -1, ই ফর ইলেকট্রন। ঠিক আছে, এখানে সুপারস্ক্রিপ্ট রিপ্রেজেন্টস দ্য মাস অ্যান্ড সাবস্ক্রিপ্ট -1 রিপ্রেজেন্ট দ্য ইলেকট্রিক্যাল চার্জ। তাহলে উপরে যেটা আছে, ইলেকট্রনের উপরে যেটা আছে যে 0, এটাকে মাস রিপ্রেজেন্ট করে, যেহেতু খুব হালকা হয়। দেখো হাইড্রোজেন অ্যাটমের মাস খুব হালকা, সেটারও আবার 1/1837 টাইমস, তার মানে 1837 মানে অলমোস্ট 2000 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আরো কম হয়ে যাবে, অলমোস্ট জিরোর কাছাকাছি হবে। ঠিক আছে, তো এটাকে 0ই ধরলাম, আর এটা চার্জ যেহেতু -1, এটা চার্জ কত -1। ঠিক আছে, সেই জন্য -1টা সামনে দেওয়া হলো ইলেকট্রনের জন্য। তো ইলেকট্রনকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, কারেন্ট গেছে, কারেন্ট গেছে, শুনতে পাচ্ছ এখন? আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, তারপর এখানে বলছে এটাকে এটা ডিনোট করা হয় পি, ওপরে 1 দেওয়া হয়, নিচে 1 দেওয়া হয়। ওপরে 1 কেন দেওয়া হয়? ওপরে মাসটাকে 1 দিয়ে, 1 ইউনিট দিয়ে, ও যেহেতু 1 AMU এর মাস, এর জন্য উপরে 1 AMU লেখা হয়। হ্যাঁ, আর নিচেও তোমার, নিচে তোমার এটা চার্জ কত হয়, +1 চার্জ হয় সেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক। হুম, তাহলে দেখো এখানে পি এর যে সিম্বলটা, সেটা পি এর ওপরে কি থাকে, 1 থাকে, আর নিচে +1 দেওয়া হয়। যেহেতু +1টা এটা কেন দেওয়া হয়, এটা চার্জের জন্য দেওয়া হয়, আর এখানে ওপরে 1টা এটা মাসের জন্য দেওয়া হয়। 1 AMU যেহেতু মাস, সেই জন্য ওপরে 1 দেওয়া হয়েছে, আর এটা চার্জ যেহেতু +1 চার্জ ধরা হয়, +1 ইউনিট চার্জ ধরা হয়, সেই জন্য এটা চার্জের ভ্যালু +1 নিচে দেওয়া হয়। ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট, আর একটা হলো সাবস্ক্রিপ্ট। ওকে, আর প্রোটন কিভাবে পাওয়া যাবে? একটা হাইড্রোজেন অ্যাটমের থেকে যে ইলেকট্রনটা আছে ওটাকে বাদ দিয়ে দাও, তাহলেই আমি প্রোটন পাবো। A proton is formed by the loss of electron from an hydrogen atom. Okay. Properties of proton এ দেখো কি কি বলছে, proton possess a unit positive charge, okay, +1 চার্জ, যেটার ভ্যালু কুলম্বে যদি লেখো তাহলে কত হবে, 1.6 × 10⁻19 কুলম্ব। ওকে, আর এটার মাস ইজ সেম অ্যাজ দ্যাট অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের যে মাস হয়, ঠিক আছে, 1 AMU সেটার সাথে ইকুয়াল হয়। আর এটা কি হয়, তোমার ইলেকট্রনের মাসের কত হয়, 1837 টাইমস হয়। তাহলে ইলেকট্রনের মাসকে যদি কেউ দিয়ে লেখে, ইলেকট্রনের মাস, সেটার সাথে কি করতে হবে, 1837 মাল্টিপ্লাই করলে আমি কি পাবো, তাহলে আমি মাস অফ প্রোটন পাবো। ঠিক আছে, আবার যদি কেউ মাস অফ ইলেকট্রন বের করতে চায়, তাহলে এইভাবে লিখতে পারো, মাস অফ ইলেকট্রন, সেটা কি হচ্ছে, মাস অফ প্রোটন যেটা আছে সেটার কত, 1837 টাইমস। ঠিক আছে, এইভাবে রেশিও ফরম্যাটে আমি লিখতে পারি। ওকে, তো সেটাই এখানে বলেছে। তো নেক্সট কি বলেছে, এখানে যে ইলেকট্রনের যে মাস যেটা বলছে গ্রামে বলেছে, কত, 1.6 × 10⁻24 গ্রাম। আর এটা যদি কেজিতে লেখো তাহলে কত হবে, 1.6 × 10⁻27 কেজি। ওকে, 1.6 × 10⁻27 কেজি। এটা হলো এসআই তে, আর এটা হবে তোমার সিজিএস এ। এটা হলো তোমার সিজিএস, আর এটা হলো তোমার এসআই। ওকে,
আচ্ছা, আর প্রোটনটা কোথায় থাকে? প্রোটনটা থাকে হলো তোমার সেন্ট্রাল পার্ট অফ অ্যাটম, অ্যাটমের সেন্টারে থাকে, আর যেখানে যেটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে দেখো অ্যাটমকে যদি আমি ভালো মতো অ্যানালাইজ করি, অ্যাটমে দুটো পার্ট থাকে, একটা হলো নিউক্লিয়াস, আর বাইরের দিকে তোমার বাইরের দিকে যে পোর্শনটা আছে এটাকে বলা হয় তোমার ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন স্পিয়ার। ঠিক আছে, এটাকে বলে ইলেকট্রন ক্লাউড। আর ইলেকট্রন ক্লাউডের মধ্যে কি থাকে? এখানে অনেকগুলো অরবিট থাকে, অরবিটের মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। After the discovery of electron and protons, J.J. Thomson আচ্ছা প্রপোজড প্লাম পুডিং মডেল অফ দ্য অ্যাটম, মানে এই সময় কিন্তু নিউট্রন ইনভেন্ট হয়নি, সেই তাই জন্য প্লাম পুডিং মডেলটাই ইনভেন্ট করেছিল কে? জে থমসন। প্লাম পুডিং মডেলে কি দেওয়া হয়েছিল? এখানে বলছিল একটা তোমার এই একটা তোমার প্লাম থাকবে, এটার মধ্যে প্লামের পুরোপুরি একটা ডিশের মতো থাকবে। ঠিক আছে, ডিশের মধ্যে কি হবে? এখানে পজিটিভ ইউনিট, পজিটিভ চার্জ যেটা আছে মানে প্রোটন যেটা আছে, ঠিক আছে, প্রোটন গুলো কি হবে এর মধ্যে ছড়ানো থাকবে। ঠিক আছে, আর এই প্লামের মধ্যে কি থাকবে? আবার কারেন্ট চলে গেল। আচ্ছা, কি হবে? একটা ডিশের মতো থাকবে, ডিশের মধ্যে পুরো জায়গাটায় কি থাকবে? পুরো জায়গাটা তোমার পজিটিভ চার্জ ছড়ানো থাকবে, আর তার মধ্যে ইলেকট্রন গুলো কি থাকবে? ইলেকট্রন গুলো তোমার পুডিং এর মতো দু একটা জায়গায় এরকম পুডিং এর মতো, মানে তোমার এরকম গোল 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 করে মাঝখানে থাকবে। ঠিক আছে, যাই হোক এটা পরে আবার, না না তোমার মধ্যে নেটওয়ার্কটা স্লো হয়ে গেছে বোধহয়। তো রাদারফোর্ডের যে অবজারভেশন ছিল সেগুলোর মধ্যে ফার্স্ট পয়েন্টে বলছে যে আলফা পার্টিকেলস পাস থ্রু স্ট্রেট লাইন থ্রু দ্য কয়েল, মানে উইদাউট এনি ডেভিয়েশন সোজা চলে যাবে, আর কিছু কিছু সংখ্যক আলফা পার্টিকেল কি হবে? ডিফ্লেকশন হবে। ঠিক আছে, ফ্রম দেয়ার স্ট্রেট পাথ। আর কি বলছে? ভেরি ফিউ আলফা পার্টিকেলস ওয়ার ইদার ডিফ্লেক্টেড ভেরি লার্জ অ্যাঙ্গেলস অর কম্পারেটিভলি বাউন্সড ব্যাক বা লার্জ ডিফ্লেকশন হচ্ছে খুব কম সংখ্যক আলফা পার্টিকেলস, মানে হচ্ছে না বললেই চলে। ঠিক আছে, বা উল্টো দিকে ফিরে আসবে খুব কম সংখ্যক আলফা পার্টিকেল, সেটাই এখানে বলছে। আর এটাই হচ্ছে এটার উপর বেস করে কি হচ্ছে? রাদারফোর্ড অ্যাটমিক মডেল লঞ্চ করে, সেটাই তোমাদের এখানে দেওয়া হয়েছে। এটাই হলো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। এটা হলো 2 মার্কসের কোশ্চেন, এক্সামে আসবে লিখেই এখনই মানে মনে রাখো এটাই আসবে। ঠিক আছে, একদম লিখে রেখে দাও। এটা অ্যাকর্ডিং টু দিস মডেল কি বলছে? নাম্বার ওয়ান, দ্য অ্যাটম কনসিস্ট অফ লার্জ এমটি স্পেস। তো অ্যাটমের মধ্যে বেশিরভাগ জায়গায় কি থাকে? ফাঁকা থাকে, এক্সট্রা নিউক্লিয়ার স্পেস। আচ্ছা, নিউক্লিয়াসটা তো সেন্টারে থাকে, আর নিউক্লিয়াস ছাড়া বাইরে যে জায়গাটা থাকে এটা কি থাকে? ভ্যাকেন্ট থাকে, যেটাকে বলছে এক্সট্রা নিউক্লিয়ার স্পেস। আর এই এক্সট্রা নিউক্লিয়াসের স্পেসের মধ্যে কি থাকে? ইলেকট্রন, তোমার ইলেকট্রনগুলো রিভলভ করতে থাকে, যেগুলোকে ইলেকট্রন অরবিট বলা হয়। ওকে, দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস পাস থ্রু দ্য মেটাল ফয়েল উইদাউট ডেভিয়েটিং ফ্রম দেয়ার পাথ। ঠিক আছে, এটা খুব ভাইটাল এক্সপেরিমেন্ট, খুব ভাইটাল তোমার কনক্লুশন। নাম্বার টু তে বলছে দেয়ার ইজ আ পজিটিভলি চার্জড মাস অ্যাট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম নোন অ্যাজ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জের যে মাসটা থাকে, ঠিক আছে, তোমার নিউক্লিয়াসের সরি অ্যাটমের মধ্যে যে পজিটিভ চার্জগুলো তোমার অ্যাকুমুলেট হয়ে থাকে সেটা একদম মাঝখানে একটা জায়গার মধ্যে থাকে, যেটাকে বলা হয় আমরা কি? নিউক্লিয়াস। বায়োলজিতে যেরকম সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে সেরকমই অ্যাটমের মধ্যেও এখানে নিউক্লিয়াস থাকে, ইন হুইচ দ্য এন্টার মাস অফ দ্য অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু পুরো মাসটা থাকে। কারণ কি? দেখো নিউক্লিয়াসের চারিদিকে অ্যাটম ইলেকট্রন গুলো আছে, এখানে ইলেকট্রন গুলো থাকবে, কিন্তু ইলেকট্রন তো খুব হালকা হয়, এগুলোর যে মাস আছে সেগুলো কি? সেগুলো নেগলিজিবল। ঠিক আছে, ইলেকট্রনের যে মাস সেটা নেগলিজিবল, সো ইলেকট্রনের মাস অ্যাটমের মাসের মধ্যে কন্ট্রিবিউশন করে না বললেই চলে। তো অ্যাটমের মাসের জন্য কন্ট্রিবিউশন করে মেনলি যে নিউক্লিয়াসের মাস, তার মানে যে প্রোটন আর নিউট্রন গুলোর যে মাস আছে সেটাই কিন্তু অ্যাটমের মাসকে ডিটারমাইন করে। ওকে, therefore the nucleus is the densest part of the atom। তাহলে নিউক্লিয়াসে হলো অ্যাটমের মধ্যে সবথেকে ডেন্স পার্ট। the কি বলছে? ইলেকট্রিক্যালি পজিটিভ নেচার অফ দ্য নিউক্লিয়াস ইজ সাপোর্টেড বাই দ্য ফ্যাক্ট দ্য পজিটিভ আলফা পার্টিকেলস অ্যাপ্রোচিং দ্য নিউক্লিয়াস গেটস ডিফ্লেক্টেড। হ্যাঁ, এই যে পজিটিভ চার্জ, অ্যাকচুয়ালি কি হয়? যে আলফা পার্টিকেল গুলো আমি সেন্ড করলাম, সেই আলফা পার্টিকেল গুলো যখন দেখা গেলো যখন নিউক্লিয়াসের মধ্যে স্ট্রাইক করে, খুব এক দুটো আলফা পার্টিকেল কি হচ্ছে? উল্টো দিকে চলে আসছে। তার মানে কি হচ্ছে? তার মানে এটা ডিনোট করছে যে পজিটিভ নিউক্লিয়াসের মধ্যে যে চার্জটা আছে সেটা অবভিয়াসলি পজিটিভ চার্জ, আর আলফা পার্টিকেল যেটা সেন্ড করা হচ্ছে সেটাও কি? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কি হবে? একটা আরেকটাকে রিপাস করবে। ধর পজিটিভ চার্জ একটা ফ্লো যাচ্ছে, সেটা আরেকটা পজিটিভ চার্জ গিয়ে স্ট্রাইক করলো, স্ট্রাইক করার পর কি হচ্ছে? আবার উল্টো পাথে চলে আসলো। এটা যেহেতু হালকা,
ঠিক আছে, নিউক্লিয়াস থেকে আলফা নিশ্চয়ই হালকা হবে, সেই জন্য নিউক্লিয়াসে গিয়ে স্ট্রাইক করার পর এটা আবার ব্যাক করবে, বাউন্স ব্যাক করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে আলফাটা যেহেতু পজিটিভ চার্জ, তাহলে নিউক্লিয়াসটাও পজিটিভ চার্জ হবে। এটা যদি নেগেটিভ চার্জ হতো তাহলে এখানে 180 ডিগ্রিতে বাউন্স হতো না, এটা নেগেটিভ চার্জ হলে এটাতে গিয়ে আলফাটা এটার মধ্যে গিয়ে মিশে যেত। ঠিক আছে, তো সেটাই এখানে বলছে। হ্যাঁ বলো। তো নেক্সট হচ্ছে দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল, নিউক্লিয়াসের সাইজ খুব ছোট হয় কম্পেয়ার টু দ্য সাইজ অফ অ্যাটম। ঠিক আছে, দিস ইজ প্রুভড বাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মোস্ট অফ দ্য আলফা পার্টিকলস পাস থ্রু দ্য গোল্ড ফয়েল। তার মানে বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে অ্যাটমের ভেতরে, আর ছোট্ট ভেতরে নিউক্লিয়াসটা কোথায় থাকে, একদম সেন্টারে একটা ছোট্ট জায়গার মধ্যে নিউক্লিয়াস থাকে, আর এর মধ্যে গিয়ে যখন আলফা পার্টিকেল স্ট্রাইক করে তখন কি হয়, একদম উল্টা পাতে ব্যাক করে আসে। ঠিক আছে, আলফা পার্টিকেলটা। আর বেশিরভাগ আলফা পার্টিকেল উইদাউট এনি ডেভিয়েশন কি হয়, পেছন দিকে, এখানে পেছন দিকে স্ক্রিনে গিয়ে স্ট্রাইক করে। ওকে, তো সেটাই এখানে বলছে। তা ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন গুলো কি করতে থাকে, নিউক্লিয়াসের চারিদিকে মুভ করে at a large distance from each other and from the nucleus. ওকে, আচ্ছা যাই হোক, ইলেকট্রন গুলো মুভ করে এটা বলে দিয়েছে, চারিদিকে মুভ করে নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসকে সেন্টার ধরে নিয়ে তার চারিদিকে ডিফারেন্ট অরবিটসে মুভ করতে থাকে। ওকে, an electron as a whole is electrically, an atom is as a whole electrically neutral। হ্যাঁ, অ্যাটমটা কিন্তু টোটাল ওয়াইজ দেখলে ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার মানে এর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক তত সংখ্যকই কি থাকে, ইলেকট্রন থাকে। প্রোটনের মধ্যে পজিটিভ চার্জ, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ ব্যালেন্স হয়ে যায়। ধরো 6টা প্রোটন যদি থাকে তাহলে 6টা ইলেকট্রন থাকবে, তাহলে টোটাল চার্জ ব্যালেন্স হয়ে কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। আর প্রোটন নাম্বার অফ তোমার নিউট্রন তো ম্যাটারই করে না, কারণ নিউট্রনটা কি হচ্ছে, নিউট্রনটা তোমার চার্জ লেস পার্টিকেল বা নিউট্রাল পার্টিকেল, নামেই বোঝা যাচ্ছে এটা নিউট্রাল থাকে, সেই জন্য এটা নিউট্রন। ওকে, because the total positive charge of the nucleus is balanced by total negative charge of the electron, the number of proton and number of electron are equal in a atom, that's why the atom is electrically neutral. Okay, next বলছে electrons revolve around the nucleus in a closed circular orbit. The force of attraction between the negatively charged কই গেল, হ্যাঁ, electrons and the positive in the nucleus is counterbalanced by revolving electrons। আচ্ছা, এখানে দেখো, এখানে যেটা বলছে এই ইলেকট্রন গুলো দেখো, ইলেকট্রন গুলো এই চারিদিকে এইভাবে ঘুরতে থাকে। ঠিক আছে, ইলেকট্রন গুলো এইভাবে, এই ধরো এই ইলেকট্রনটা এইভাবে চারিদিকে ঘুরতে থাকবে। ঠিক আছে, ইলেকট্রন গুলো যখন ঘুরবে, ইলেকট্রন গুলো যখন এইভাবে ঘুরবে, এই ধরো নিউক্লিয়াস এখানে আছে, ইলেকট্রন গুলো এইভাবে ঘুরলো। ঠিক আছে, এই ইলেকট্রনগুলো এইভাবে ঘুরবে, যখন ঘুরবে তখন কি হবে, এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে। সেই অ্যাট্রাকশন ফোর্সটা কেন তৈরি হচ্ছে, এই নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ আর ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে, সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক। হুম, ইলেকট্রোস্ট্যাটিক না বলে কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স বলে, এটাকে কি বলবো, কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স, কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে নিউক্লিয়াস, ইলেকট্রনটাকে নিউক্লিয়াস তার নিজের দিকে টানবে, এটাকে কি বলবো, কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স। ওকে, আবার ইলেকট্রনটা কি হচ্ছে, এই যে ঘুরছে, ঘুরলে কি হবে, কোন একটা সেন্টারকে তোমার সেন্টারকে এক্সিস ধরে আমরা যখন তার চারিদিকে ঘুরি, তখন কি হয়, আমরা বাইরের দিকে একটা ফোর্স কাজ করে, দেখবে যখন মেরিগো রাউন্ডে তখন তুমি ঘুরবে, তখন দেখবে বাইরের দিকে তোমাকে ধরে কেউ টানবে মনে হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, তো সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোন দিকে হয়, ধরো এই ইলেকট্রনটা যদি ধরি, ঠিক আছে, এই ইলেকট্রনটার কথা ভাবি, এই নিউক্লিয়াসের দিকে টানছে হলো কি, কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে, কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স। হ্যাঁ, দেখবি উঠে দেখবে বাইরের দিকে একটা ফোর্স কাজ করে না, সেটাকে বলা হয় কি, সেটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু এফ যদি ধরা হয়, তাহলে এটার ভ্যালু কত হয় জানো, এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, আরটা হলো এই যে রেডিয়াস, যেটা হচ্ছে সার্কুলার পাথের রেডিয়াস, যে রেডিয়াস হচ্ছে সেটা আর, আর যেখানে এমটা হলো মাস অফ দ্য পার্টিকেল, আর ভি হলো ভেলোসিটি, মানে এখানে যে ভেলোসিটি নিয়ে মুভ করবে এই তোমার ইলেকট্রনটা, সেই ভেলোসিটিটা এখানে দেওয়া হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর ইলেকট্রোস্ট্যাটিক কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স যেটা হচ্ছে, সেটার ভ্যালু কত জানো কি, সেটা হয় 1/4 পাই এপসিলন নট, হুম, Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কিউটা হলো তোমার, এটা হলো ধরো নিউক্লিয়াসের চার্জ, এটা হলো তোমার ইলেকট্রনের চার্জ। তো প্রোডাক্ট অফ নিউক্লিয়াস চার্জ অ্যান্ড তোমার ইলেকট্রনের চার্জ, সেটার সাথে কি হবে, এই ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, আর ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে এই ফোর্সটা। ওকে, এগুলো যাই হোক, এগুলো 11-12 পার্ট, এগুলো আবার 11-12 গেলে ভালো মতো শিখতে পারবে, আমি জাস্ট বলে দিলাম। ঠিক আছে।
আচ্ছা, এই যে অ্যাটমের যে মডেলটা আছে, এই যে ইলেকট্রনগুলো যেরকম নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, ঠিক একইভাবে সানের চারিদিকে আমাদের প্ল্যানেটগুলো ঘোরে। তা সোলার সিস্টেমের যে মডেলটা সেটা কিন্তু অ্যাটমের মডেলের সাথে অনেকটাই সিমিলারিটি রাখে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, সোলার সিস্টেমে, আচ্ছা, হ্যাঁ। হুম, হুম, হ্যাঁ, 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 এটা, হ্যাঁ। আর এটা প্লুটো। এটাকে তো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা যেহেতু প্লেনে থাকে না সেজন্য এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্লুটো। হুম? নেপচুন, প্লুটো আছে। ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই যে এটা ইউরেনাস, এটা নেপচুন, আর এটা প্লুটো। ঠিক আছে? আর এগুলা কি সব উল্টাপাল্টা কোশ্চেন করো? ওটাকে দেখে তোমার অ্যাডজাস্ট হচ্ছিল না নাকি? ঠিক আছে, এবারে সব অ্যাডজাস্ট করতে হবে। ফার্ম বিস্কুট খাও আর সব অ্যাডজাস্ট করো। হ্যাঁ, সব অ্যাডজাস্ট, সব অ্যাবজর্ব করতে হবে। মার্কেটে যা দেখবা সব অ্যাবজর্ব করবা, ঠিক আছে? নেক্সট বলছে ড্রব্যাক অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। কি কি ড্রব্যাক, মানে এর ভুলগুলো কি কি? ঠিক আছে, কই গেল? আরে ভুলগুলো কই গেল? আরে এইভাবেই দিয়েছে, পয়েন্ট ওয়াইজ দেয়নি। আচ্ছা যাই হোক, আমি বলছি। যাই হোক, এগুলো আমি জানি, বলে দিচ্ছি। ঠিক আছে, ধরো এখানে ইলেকট্রনটা যাচ্ছে, ঠিক আছে, এইভাবে ঘুরছে। এবার কি হয়, মনে রাখবে যখন একটা চার্জ পার্টিকেল, এটা ফিজিক্সের একটা দারুণ জিনিস, ঠিক আছে। এরা হলো ইলেকট্রোডিনামিক্স এর মধ্যে আছে। কোথায় আছে? ইলেকট্রোডিনামিক্স, ELECTRODYNAMICS লিখতে পারো। অ্যাকর্ডিং টু ইলেকট্রোডিনামিক্স, হোয়েন আ চার্জ পার্টিকেল মুভস উইথ অ্যাক্সেলারেশন, চার্জ পার্টিকেলটা যখন অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে তখন কি হবে? চার্জ পার্টিকেল থেকে কি বের হয়? এর থেকে এনার্জি বের হয়। এর থেকে কি বের হয়ে যাবে? এনার্জি বের হয়ে যাবে। এই এনার্জিটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওকে। আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে এনার্জি থাকে। সেই এনার্জিটার ভ্যালু কত হয়? এই যে ওয়েভটা বের হচ্ছে, এই ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি মিউ হয় তাহলে এই এনার্জির ভ্যালু হয় এইচ মিউ, এইচ ইন্টু মিউ। এইচটা হলো একটা কনস্ট্যান্ট, এটাকে এইচকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। সবাই লিখে নাও কপিতে, এটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে। তো অ্যাকর্ডিং টু ইলেকট্রোডিনামিক্স, when a charged particle moves with acceleration, okay, what will happen? It will radiate energy in the form of electromagnetic radiation. আর এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটার মধ্যে কি থাকে? এনার্জি থাকবে, তাই না? একটা বডি থেকে যখন এনার্জি বের হয়ে যায়, ধরো তুমি খুব ইসে করলা, ইয়োগা করলা, পুরা দৌড়াদৌড়ি করলা, তাহলে কি হবে? তোমার বডি থেকে এনার্জি বের হয়ে যাবে, তুমি কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে, তাই তো? এবার ইলেকট্রন থেকে যখন এনার্জি বের হয়ে যাবে, তখন এই ইলেকট্রনটা কি হবে? এনার্জি কমে যাবে। আর যত কমতে থাকে তত এই কাছের দিকে আসতে থাকবে, তত অ্যাট্রাকশনটা মানে মানে এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে ওভারকাম করার জন্য যে এনার্জিটা দরকার সেটা থাকবে না। ইলেকট্রনটা তত কাছের দিকে চলতে থাকবে। এভাবে ঘুরতে ঘুরতে কাছে ঘুরতে কি হবে? একদম অ্যাটমের তোমার যে নিউক্লিয়াস আছে সেখানে গিয়ে পড়ে যাবে। ওকে। তাহলে দেন হোয়াট উইল হ্যাপেন? দ্য ইলেকট্রন উইল লুজেস ইটস এনার্জি, okay, in the form of electromagnetic radiation. Then it will revolve in a spiral path, and it will uh, it will the কি বলবো, the electron will end its journey after falling into the তোমার নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রনটা তোমার নিউক্লিয়াসে এসে জার্নিটা শেষ করে দিবে। তখন কি হবে? অ্যাটম থাকবে? ইলেকট্রনই থাকলো না, তখন অ্যাটম তো থাকবে না। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি এরকম হয়? প্র্যাকটিক্যালি এরকম হয় না। কিন্তু ইলেকট্রোডিনামিক্স থিওরিও তো ভুল না। তাহলে এখানে কি প্রবলেমটা কি হচ্ছে? সেটা প্রবলেমটা সলভ করে বোর। ঠিক আছে, সেটা বোর থিওরির মতো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এটা হলো প্রথম প্রবলেম। হ্যাঁ বলো। তাই এনার্জি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে যেরকম ঘুরছিল এরকমই ঘুরবে। ঠিক আছে, নিউক্লিয়াসটা যেরকম আছে, হ্যাঁ, হ্যাঁ, এনার্জি কমলে পিছন দিকে যাবে, মানে সামনের দিকে চলে আসবে। ঠিক আছে, আর এনার্জি বাড়লে আরো এইদিকে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এনার্জি কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, কিন্তু ইলেকট্রোডিনামিক্স এর রুলস অনুযায়ী কিন্তু এটা মানে কনস্ট্যান্ট, মানে এনার্জি ইলেকট্রন যখন অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে তখন কি হয়? এনার্জি তোমার বের বের হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো এরকম হবে। এটা হলো একটা। আরেকটা জিনিস হলো
তো সেটাই বলছে, ইফ ইট ওয়াজ সো দ্য অ্যাটম শুড বি হাইলি আনস্টেবল অ্যান্ড হেন্স ম্যাটার উড নট এক্সিস্ট ইন দ্য ফর্ম দ্যাট উই নো। তাহলে আমরা যে আশেপাশে ম্যাটার দেখি তাহলে থাকবে না, অ্যাটম থাকবে না, ওই যে ভ্যানিশ হয়ে যাবে। দেখে না ম্যাজিক হলিউড মুভিগুলোতে, মাস আছে নেই, হিরো আছে এখন একটু পরেই নাই, ঠিক ভ্যানিশ হয়ে যায়, ওরকম হয়ে যাবে, ঠিক আছে। না, না, ওটা অ্যানিমেশন দিয়ে করে, ওটা গ্রাফিক্স দিয়ে করে, ঠিক আছে। এবার এটাই বলছে দ্য রাদারফোর্ড মডেল ফেল টু এক্সপ্লেন দ্য স্ট্যাবিলিটি অফ অ্যাটম, সেই জন্যই বলছে এটা স্ট্যাবিলিটি এক্সপ্লেন করতে তোমার ফেল হয়। তো এটা কি করে এসে দেখাবে, এটা বোর অ্যাটমিক মডেলের রেসপেক্টে এটাকে দেখানো হয়, মানে সেইটা মানে রাদারফোর্ডের যে ভুলগুলো আছে, ড্রব্যাক ছিল, সেটাকে ওভারকাম কে করে, বোর, ঠিক আছে। এই বোর কি বলছে, নিলস বোর, ড্যানিশ সায়েন্টিস্ট, সে এক্সপ্লেন দ্য causes of stability of the atom in a different manner। তো দেখি কিভাবে বলছে। বোর্ডের যে পস্তুলেটস গুলো, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, বোর্ডের পস্তুলেট, ঠিক আছে। 2 মার্কসের আসবেই আসবে একদম 100%, হয় রাদারফোর্ড আসবে, নয় তোমার বোর আসবে। হয়তো দেবে ড্রব্যাকস অফ রাদারফোর্ড, তার সাথে অ্যাড করে দিল তোমার পস্তুলেটস অফ বোর, ঠিক আছে। 2 + 2 মার্কস, 4 মার্কস হয়ে গেল, ঠিক আছে। জানি না, যদি ভাইবা হয় তাহলে তো জিজ্ঞেস করবে, রিটেন এক্সামে তো হলে তো আসতোই আসতো, ঠিক আছে। এমনিও ভাইবা তো ওইগুলো জিজ্ঞেস করার মতো কোশ্চেন। হ্যাঁ বল। হ্যাঁ, এগুলো হ্যাঁ, এগুলো একদম 100% আসে, ঠিক আছে। সব এক্সামে, যে কোনো এক্সাম দাও, ঠিক আছে, অলিম্পিয়াড থেকে শুরু করে সব এক্সামে এই কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। আর এটার উপর বেস করেই ফিজিক্স দাঁড়িয়ে আছে, ওকে, ফিজিক্স কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে। তো দ্য ইলেকট্রনস রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস আর কনফাইন্ড টু আ সার্টেন অরবিটস কল শেল। তাহলে এই যে বোর্ড যে বলে দিল যে ইলেকট্রনগুলো রিভলভ করবে একটা পার্টিকুলার শেলে, রিভলভ করবে, মানে যখন এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ধরো রিভলভ করবে, তখন একটা পার্টিকুলার অরবিটে রিভলভ করবে। আর এই অরবিটে এনার্জিটা কি হবে, এনার্জিটার ভ্যালু কি হবে, কনস্ট্যান্ট হবে। তার মানে এই অরবিটে রিভলভ করার সময় ইলেকট্রনটা কোনো এনার্জি কিন্তু বের করবে না, এর থেকে কোনো এনার্জি কিন্তু বের হয়ে যাবে না, মানে কোনো আগে যেরকম এনার্জি বের হচ্ছিল এখন কোনো এনার্জি বের হবে না, কারণ এর এনার্জি কনস্ট্যান্ট, তাই তো। তো whenever an electron will revolve around the nucleus, it will not decay, it will not remove any energy in the form of electromagnetic radiation, because the energy level of the shell of the orbit is constant, and this is called energy shell, that's why the shell is called energy তোমার শেল, ঠিক আছে। তো সেটাই এখানে বলছে, দেখো এই এনার্জি লেভেলগুলো কনস্ট্যান্ট থাকবে, ইচ অফ হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি। তার মানে এনার্জি শেল বা অরবিটগুলো এনার্জি ফিক্স থাকবে, তাই ইলেকট্রনগুলো কোনো এনার্জি ডিসইন্টিগ্রেট করবে না, এনার্জি তোমার বের করবে না, ঠিক আছে। তো সেটাই এখানে বলছে। নেক্সটে কি বলেছে, while it is revolving around the nucleus in an orbit, an electron never loses or nor gains energy, কোনো এনার্জি লুজও করবে না, কোনো এনার্জি গেইনও করবে না, ওকে। নেক্সট বলেছে an electron revolving in a particular orbit on gaining a certain আচ্ছা, একটা ইলেকট্রন যখন একটা পার্টিকুলার অরবিটে রিভলভ করবে, on gaining a certain amount of energy jumps to next orbit and vice versa, since each orbit is associated with a fixed amount of energy, Bohr call it energy level। তার মানে কি বলছে, এখানে ধরো কোনো একটা অরবিট আছে, ঠিক আছে, ধরো এই যে এখানে যেরকম অরবিট গুলো দিয়েছে, তো প্রথম অরবিটটার নাম n = 1, আর এটাকে কে দিয়ে ডিনোট করা হয়। ধরো আমি কোনো একটা অরবিটে আছি, ধরো এই অরবিটে আছি, ঠিক আছে। ধরো এই যে এই অরবিটের মধ্যে আমি আছি, এখান থেকে ধরো কোনো একটা ইলেকট্রনের মধ্যে এখানে কি দেওয়া হলো, এর মধ্যে এনার্জি দেওয়া হলো, ঠিক আছে। এর মধ্যে কি দেওয়া হলো, এনার্জি দেওয়া হলো। এনার্জি দিলে কি হবে, এটা এনার্জি নিয়ে উপর দিকে চলে যাবে, ধরো এনার্জি নিয়ে এখান থেকে এখানে চলে আসলো। অন্য তো যাই হোক, যখন একটা ইলেকট্রন, ঠিক আছে, এনার্জি অ্যাবজর্ব করবে, তখন কি হয়, এনার্জি অ্যাবজর্ব করে লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যায়, ঠিক আছে। এনার্জি যখন এর মধ্যে এনার্জি দেওয়া হবে, ঠিক আছে, এনার্জি যখন দেওয়া হয় তখন কি হবে, এনার্জি অ্যাবজর্ব করবে, হায়ার অরবিটে যায়। আর এনার্জি যখন লুজ করে তখন কি হবে, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসে। এনার্জি যখন লুজ করে মানে ভেতর থেকে এনার্জি বের হয়ে যাবে। আর এনার্জি যখন অ্যাবজর্ব করবে, দেখো অ্যারোটা ভেতর দিকে আসছে, তার মানে এনার্জি অ্যাবজর্ব করলো, তখন কি হচ্ছে, লোয়ার থেকে হায়ার অরবিটে মুভ করবে। আর যখন এনার্জি ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, তখন কি হবে, আপার অরবিট থেকে লোয়ার অরবিটে যাবে, ঠিক আছে। এটা মনে রাখবে, when an electron absorb energy it will jump from lower level to upper energy level। আর প্রত্যেকটা এনার্জি লেভেলে এনার্জি কি হয়, কনস্ট্যান্ট হয়, সেই জন্য প্রত্যেকটাকে কি বলা হয়, কনস্ট্যান্ট এনার্জি লেভেলস বা এনার্জি শেলস বা এনার্জি অরবিটও বলা হয়, ঠিক আছে।
তো দেখো এনার্জি অরবিট গুলোর নাম দেওয়া হয়েছে 1 2 3 4। 1 এর জন্য কি বলা হয়, 1 এর জন্য বলা হয় তোমার কে, আর 2 এর জন্য বলা হয় এল, 3 এর জন্য বলা হয় এম, 4 এর জন্য বলা হয় এন। তো এইভাবে এগুলো নামগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, যেটা প্রথমটা যেটা n ইকুয়াল টু 1 এটাকে বলা হয় ফার্স্ট এনার্জি লেভেল হুইচ ইজ কল্ড কে সেল। আর n ইকুয়াল টু 2 হলে এটাকে কি বলবো, এটাকে বলবো সেকেন্ড এনার্জি লেভেল হুইচ ইজ নোন অ্যাজ অলসো এল শেল। আর n ইকুয়াল টু 3 হলে ওটাকে আমরা বলবো থার্ড এনার্জি লেভেল দ্যাট ইজ অলসো নোন অ্যাজ এম শেল। ওকে, এইভাবে আমরা 1 2 3 করে জানবো। আর ভেতরে কি থাকে, এক ভেতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। হুম হুম বলো। না না, এনার্জি কোথায় লস হচ্ছে, এখানে বলে দিয়েছে ধরো যে কোনো একটা এনার্জি লেভেল ধরলে এটা এনার্জিটা কনস্ট্যান্ট হয়। এটাই তো প্রথম বোরে পস্টুলেটস এর প্রথম লাইন তো এটাই ছিল, তাই না? বোর বলেই দিল যে এনার্জি লেভেল, এটা যে এনার্জি লেভেল মানে কি, প্রত্যেকটা অরবিটের এনার্জি কনস্ট্যান্ট হবে। তার মানে এই এই অরবিটে যখন কোনো একটা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনের এনার্জিটাও কি হবে, সেই ইলেকট্রনের এনার্জিটাও কি হবে, কনস্ট্যান্ট হবে। তো সেটাই এখানে বলছে, বুঝলে? না, এনার্জি কনস্ট্যান্ট থাকলে লুজ গেইন করবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে লিখে দিয়েছে, সেকেন্ড পয়েন্টে লিখে দিয়েছে। বুঝলাম না, কি বললা? ইলেকট্রন শেয়ার করবে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইলেকট্রনটাকে ধরো বাইরে বের করতে হবে, তখন তোমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে, তাহলেই না ইলেকট্রন বের হবে, তাই না? কোন মনে রাখবে, কোনো একটা ইলেকট্রন যদি অ্যাটম থেকে বের করতে হয় তাহলে কি হয়, বাইরে থেকে এনার্জি দিতে হয়। ঠিক আছে, আবার কোন একটা ইলেকট্রন যখন অ্যাচিভ করবে একটা অ্যাটম, তখন কি হবে, অ্যাটম থেকে এনার্জি বের হয়ে যাবে। আর এনার্জি বের হবে, এটা রেডিয়েশন ফর্মে থাকবে, এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, আর লাইট যে আমরা দেখি, লাইট, সেটাও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, নেক্সট বলছে ডিসকভারি অফ নিউট্রনস। নিউট্রন ডিসকভারি করেছিল, করার সময় দেখা গেল যে, ও বাবা এগুলা কি সব লিখছে, নিউট্রনস এই হিস্ট্রি ফিস্ট্রি এগুলা পড়বে, এগুলা কাজের না। ঠিক আছে, কই গেল আসল জিনিস, কই গেল প্রপার্টিজ, কই গেল? ঠিক আছে, 1932-তে চ্যাডউইক ডিসকভার্ড দিস পার্টিকলস বাই বোম্বার্ডিং হ্যাঁ না, বাই বোম্বার্ডিং নিউক্লি লাইক, হ্যাঁ। তো চ্যাডউইক যে এক্সপেরিমেন্ট করেছিল ওটার কনক্লুশনটা এখানে দিয়েছে, ডিসকভার দ্য পার্টিকলস বাই বোম্বার্ডিং দ্য লাইট নিউক্লিয় অফ বেরিলিয়াম উইথ দ্য অ্যালফা পার্টিকলস। তো বেরিলিয়ামের যে নিউক্লিয়াস আছে ওটাকে অ্যালফা পার্টিকেল বোম্বার্ড করার পর কি করা হলো, কার্বন অ্যাটম তৈরি হলো, আর কি হলো তার সাথে সাথে এই যে নিউট্রনের একটা তোমার নিউট্রন পার্টিকেলস পাওয়া যাবে। ঠিক আছে, তো নিউট্রনস, হ্যাঁ, নেচারটা কি হয় এটা, বোম্বার্ড মানে একটা মানে অ্যাটাক করা হলো, ধরো এখানে বেরিলিয়ামের নিউক্লিয়াসটা আছে, এখানে অ্যালফা পার্টিকেল দিয়ে অ্যাটাক করা হলো। ঠিক আছে, মানে হাই স্পিডে আলফা পার্টিকেল এসে পড়লো। আর বোম মারে না, দেখো ওই যে ইসরায়েল গাজাতে বোম মারতেছে, তো বোমবার্ড বুঝো না? ঠিক আছে, তো এইটা হলো তোমার নিউক্লিয়াসটা, এখান থেকে নিউট্রনটা পাওয়া গেল। ঠিক আছে, দিস পার্টিকেলস আর ফাউন্ড টু বি নিউট্রাল, এটা পার্টিকেলটা নিউট্রাল হয়, সেই জন্য এটাকে কি বলা হয়, নিউট্রনস বলা হয়। ওকে। হুম। না, এটা নিউক্লিয়াসের রিয়াকশন হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে রিয়াকশন হচ্ছে। হায় ভগবান, এই যে বেরিলিয়ামের মধ্যে প্রোটন কতগুলো আছে, 4টা। আর এখানে প্রোটন কয়টা আছে, 2টা। এই 4টা 2টা প্রোটন একসাথে হয়ে গিয়ে 6টা প্রোটন হয়ে যাবে, এখানে 6 হয়ে গেল। আর 6 কার অ্যাটমিক নাম্বার হয়, কার মধ্যে থাকে, প্রোটন নাম্বার উপর প্রোটন যতগুলো হয়, কারোর মধ্যে যদি প্রোটন যদি 7, হ্যাঁ, এখানে বেরিলিয়ামটা কি হবে, বেরিলিয়ামের মধ্যে গিয়ে যখন আলফা পার্টিকেল এসে স্ট্রাইক করবে তখন কি হয়, কার্বন তৈরি হবে, আর তোমার নিউক্লিয়াস তৈরি হয়, নিউট্রন তৈরি হবে। বুঝতে পারলে? হ্যাঁ, নতুন অ্যাটম তৈরি হচ্ছে, তো এটাই তো নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশনে নতুন অ্যাটম তৈরি হয়, আর কেমিক্যাল রিঅ্যাকশনে নতুন মলিকুল তৈরি হয়। ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাকশনে নিউ অ্যাটম তৈরি হয়, আর কেমিক্যাল রিঅ্যাকশনে নতুন মলিকুল তৈরি হয়। এটাই তো আমি প্রথম লাইনে বললাম, একদম ইন্ট্রোডাকশনে বলছি। বুঝতে পারলে?
তো এখানে কি বলছে, নিউট্রন ইজ a subatomic particle or fundamental particle of an atom which with no charge or mass almost equal to mass of proton. প্রোটনের মাসের সাথে ইকুয়াল হয়, চার্জও নো হয়, কোনো চার্জ থাকে না। হাইড্রোজেনের অ্যাটমের যে মাস হয় বা প্রোটনের মাস সেটার সাথে অলমোস্ট ইকুয়াল হয়, আর এটাকে এন নিচে 0 থাকে ওপরে 1, যেহেতু চার্জ নিচে চার্জ দেওয়া হয়, নিচে যেহেতু এর কোনো চার্জ নেই, n 0 দেওয়া হয়, ওপরে এটা তোমার মাস নাম্বার মাস যেহেতু 1 AMU হয় সেই জন্য ওপরে মাসটা 1 রাখা হয়েছে। ওকে, the subscript 1 represents its mass and superscript 0 represents its electrical charge. Okay, properties of neutron কি বলছে, this particle was not found to be deflected. এটা কোনো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডে ডিফ্লেক্টেড হয় না, তার মধ্যে এর মধ্যে চার্জও 0, ঠিক আছে, চার্জ নেই, চার্জলেস পার্টিকেল। আর মাস ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻24 গ্রাম, আর কেজি করে 10⁻27 হয়ে যাবে, 1 এম এর সাথে ইকুয়াল হয়, এটা তো বলেই দিলাম, ঠিক আছে। আর নিউট্রনটা সব থেকে লাস্টে ইনভেন্ট হয়েছিল, এই যে কতগুলো পয়েন্ট আছে দেখে নিও, বলছি এগুলো সব একই জিনিস বারবার বলছে, ঠিক আছে। আর এই যে তোমার ডাল্টনের অ্যাটমিক থিওরি আর তোমার মডার্ন যে অ্যাটমিক থিওরি